আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে জুম লাইভের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকে যারা সরাসরি আমাদের সিটিজেন ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মাধ্যমে পরিচালিত কোর্স কেয়ার গিভিং চাইল্ড অ্যান্ড ওল্ড, এই কোর্সের আজকের ক্লাসে যুক্ত হয়েছেন, বিভিন্ন কর্মব্যস্ততা উপেক্ষা করে রমজানের মধ্যে যুক্ত হয়েছেন আপনারা সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা এইখানে আজকের ক্লাসে অনেকেই নতুন আছেন, একদমই নতুন, অর্থাৎ বিগত কোনো ক্লাসে যুক্ত হন নাই বা এর আগে কোনো ক্লাস করে দেখেন নাই। তো যারা নতুন আছেন এবং আমার যারা পুরাতন স্টুডেন্ট, অর্থাৎ গত 2 সপ্তাহ বা 1 সপ্তাহ ক্লাস করেছেন, সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। বেসিক্যালি আজকের ক্লাসের নোটিশ দেওয়া ছিল 9টা 45 মিনিট। আসলে আমাদের এই 114তম ব্যাচের ক্লাসগুলো সাধারণত রমজান পরবর্তী সময়ে বা রমজান ছাড়া এমনি থেকে মানে সব সময় দেখা যায় যে রাতের 9টা 30 মিনিট থেকে আমরা ক্লাসগুলো শুরু করি। তো আপনারা সকলেই জানেন যে রমজান মাসে তারাবির নামাজ, এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আহ, বিভিন্ন সময় আসলে শেষ হয়। কোনো কোনো জায়গায় একটু লেটে শেষ হয়, আবার কোনো কোনো জায়গায় হয়তোবা 10-20 মিনিট আগেই শেষ হয়ে যায়। তো সব দিক চিন্তা ভাবনা করে প্রাতিষ্ঠানিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েই মূলত 9টা 45 মিনিট থেকে আপনাদের ক্লাসগুলো আহ, মানে শুরু করার প্রস্তাবনা দিয়েছিলাম, এবং এতে করে আপনারা যথেষ্ট আন্তরিকভাবে সাড়া দিয়েছিলেন। আহ, তো এই মুহূর্তে মোটামুটি 9টা 52 বাজে এবং বেশ কিছু স্টুডেন্ট আপনারা যুক্ত হয়েছেন। তো আপনাদেরকে নিয়ে আজকের ক্লাস শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের 114তম ব্যাচের ক্লাসগুলো হবে প্রতি সোমবার এবং মঙ্গলবার। যারা নতুন আছেন তাদের জন্য এই মেসেজটা গুরুত্বপূর্ণ, এবং যারা আমাদের কোর্সে অলরেডি ভর্তি হয়েছেন বা ভর্তি হওয়ার প্রিপারেশন নিচ্ছেন, 2-4টি ক্লাস করেছেন, তাদের জন্য এই মেসেজটি গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের গ্রুপের মধ্যে আমরা বিভিন্ন সময়ে, বিশেষ করে প্রিন্সিপাল স্যার বিভিন্ন সময়ে আমাদের বিগত ব্যাচের যারা স্টুডেন্ট ছিল বা যারা অলরেডি পরীক্ষা দিয়ে পাশ করে চলে গেছে, তাদের কিছু রিভিউ দিয়েছে, যেটা আপনাদের ভরসার জায়গা বা বিশ্বস্ততার জায়গাটাকে আরো সুদৃঢ় করবে। আপনারা ভিডিওগুলো দেখবেন, তাহলেও আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আপনাদের যে ধারণা বা কনসেপ্ট, সেটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে বিশেষ করে সোমবার আপনাদের আজকের ক্লাসের আমরা টপিকস রেখেছি লিউকোরিয়া বা সাদা স্রাব। আসলে এর আগে আমি 114তম ব্যাচে সম্ভবত 3টি ক্লাস নিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলাম, এবং প্রিন্সিপাল স্যার টোটালি মনে হয় 4টা ক্লাস নিয়েছে। তো আগামীকালকে প্রিন্সিপাল স্যারের ক্লাস আছে। আপনারা জানেন সপ্তাহে 2 দিন ক্লাস, সোমবার এবং মঙ্গলবার। রমজান চলাকালীন সময়ে 9টা 45 মিনিটে ক্লাস শুরু হবে, এবং রমজান পরবর্তী সময়ে অর্থাৎ ঈদের পর থেকে আপনাদের এই ক্লাস সেম ভাবে পরিচালনা হবে, শুধু টাইমটা 15 মিনিট আগে এগিয়ে যাবে আর কি। বিশেষ করে 9টা 30 থেকে শুরু হবে। আপনারা অনুগ্রহ করে যথাসময়ে ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব বা যে টপিকস নিয়ে সম্পূর্ণ ক্লাসটাতে আমি আপনাদের সাথে থাকব, টপিকসের নাম হচ্ছে লিউকোরিয়া বা সাদা স্রাব। আসলে লিউকোরিয়া বা সাদা স্রাব এটা বেসিক্যালি আমাদের মায়েদের বা আমাদের বোনের অথবা আমাদের ওয়াইফ, অর্থাৎ ফিমেল পার্সন যারা আছে, তাদের ক্ষেত্রে এই রোগটা প্রযোজ্য বা তাদের ক্ষেত্রে এই রোগটা হয়ে থাকে। তো যখন আপনারা বিশেষ করে চেম্বার প্র্যাকটিস করবেন বা ফার্মেসি বিজনেস পরিচালনা করবেন, মূলত ফার্মেসি বিজনেস হয়তো বা সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্স যদি কারো করা থাকে, সে হয়তো চাইলেই ফার্মেসি বিজনেস পরিচালনা করতে পারবে। কিন্তু একটা ফার্মেসি বিজনেস পরিচালনা করা ব্যক্তিকে আপনি যদি
লিউকোরিয়া সম্পর্কে তার কাছ থেকে কোনো ধারণা বা কিছু জানতে চান, আপনাকে হয়তো প্রপার গাইডলাইনটা সে দিতে পারবে না। এই প্রপার গাইডলাইন বা এই রোগ সম্পর্কে তথ্য, রোগের বেসিক ম্যানেজমেন্ট অর্থাৎ প্রাইমারি হেলথ কেয়ারটা আপনারা কোথায় শিখবেন, কোথায় জানতে পারবেন? ওষুধের পাতা বা ট্যাবলেটের পাতা কেটে বিক্রি করা, এটা হয়তো বা একজন, মানে কি বলবো, যে মেডিকেল সায়েন্সের ব্যক্তি ছাড়া বা নন মেডিকেল পার্সন যারা আছে তারাও পারবে। কিন্তু চিকিৎসা দেওয়ার যেই সিস্টেমটা বা চিকিৎসা যে আপনারা দিবেন, এটা কিন্তু আসলে বিশেষ করে সব জায়গায় পাওয়া সম্ভব না বা সবার মাধ্যমে অর্জন করা সম্ভব না। যদি চিকিৎসা শিখতে হয়, প্রাইমারি ম্যানেজমেন্ট জানতে হয় এবং রোগ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে হয়, তাহলে আপনাদের বিশেষ করে আজকের বা বিগত দিনের যে ক্লাসগুলো অনুষ্ঠিত হয়েছে, সেই ক্লাসগুলোর গুরুত্ব কিন্তু অপরিসীম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত যারা মনোযোগ সহকারে আজকের ক্লাসটা করতে পারবেন, আমি আশা করছি এই রোগ সম্পর্কে অন্তত কোনো রকম কোনো কনফিউশন আপনাদের মনের মধ্যে থাকবে না। সকল কনফিউশন দূর হয়ে যাবে এবং কনফিডেন্টলি বলছি যে নির্ভয়ে আপনারা কিন্তু রোগীদের প্রাথমিক স্বাস্থ্য সেবাটা অন্তত দিতে পারবেন। আমাদের কাছে বিশেষ করে অ্যাজ এ প্রাইমারি হেলথ কেয়ার ফিজিশিয়ান হিসেবে আমাদের কাছে কোন ক্যাটাগরির মানুষরা আসে বা কারা আসে, এটা আপনাকে জানতে হবে। সাধারণত কোনো ছোটখাটো বিষয় নিয়ে বা মানে দেখা যাচ্ছে জেনারেল কোনো ডিজিজ নিয়ে, যেমন ডায়রিয়া, জ্বর, হয়তো বা বমি বা পেটে ব্যথা, মেনস্ট্রুয়াল পেইন, লিউকোরিয়া, বেসিক যে রোগগুলো আছে সাধারণত আমাদের হয়ে থাকে, এই রোগগুলোর ক্ষেত্রে প্রথম বা প্রাথমিকভাবেই কিন্তু একজন মানুষ বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয় না। কোথায় যায়? হয়তো কোনো একটা ফার্মেসিতে যায়, অথবা ওই এরিয়ার মধ্যে বা তার কমিউনিটির মানুষের মধ্যে যারা হয়তো প্রাইমারি হেলথ কেয়ার বা প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করে থাকে, ঠিক তাদের শরণাপন্ন হয়। এবং কোনো কারণে যদি চিকিৎসা নাও নেয়, তারপরও কি করে, তার কাছ থেকে অন্তত একটা পরামর্শ নেওয়ার চেষ্টা করে বা একটা কাউন্সিলিং একজন প্রাইমারি হেলথ কেয়ার ফিজিশিয়ান সে কিন্তু করতে পারে, যদি ওই রোগ সম্পর্কে ধারণা লাভ, মানে ধারণা থাকে। তো আমরা আজকের এই ক্লাসে প্রথমেই এই রোগটা সম্পর্কে কিছু বেসিক ধারণা নিব। বেসিক ধারণা বলতে কি, দেখেন, লিউকোরিয়া বানানটা যদিও একটু ক্রিটিক্যাল, তারপরেও আমাদের হয়তো বা একটু উচ্চারণ করতে প্রবলেম হতে পারে। লিউকোরিয়া মানে হচ্ছে সাদা স্রাব। আসলে দেখেন, সাদা স্রাব যেহেতু আমাদের বিশেষ করে ফিমেল পার্সন যারা আছে বা মহিলা বা মেয়ে মানুষ যারা আছে তাদের হয়, এটা কিন্তু আবার কোনো পুরুষ মানুষের রোগ না। দেখা যাচ্ছে যে লিউকোরিয়া হয়তো বা আমরা বিশেষ করে মানে সাইন সিমটমস এর বেলায় লিখে দিলাম, আবার ট্রিটমেন্ট দিলাম হচ্ছে পুরুষ মানুষের ক্ষেত্রে। এটা কিন্তু অসামঞ্জস্যপূর্ণ। তাহলে বেসিক বিষয়টা আগে জানতে হবে, অর্থাৎ রোগ সম্পর্কে ধারণা লাভ করতে হবে। সেটা হচ্ছে সাদা স্রাব একটা নর্মাল বিষয়। অনেকেই প্রশ্ন করবেন যে আসলে নর্মাল বিষয়, তাহলে এর আবার এর জন্য ট্রিটমেন্টের কি প্রয়োজন? এটা তো স্বাভাবিক বিষয়। তো আসলে সব বিষয় সবসময় স্বাভাবিকভাবে নেওয়া যাবে না। তবে এটা একটা ন্যাচারাল বা স্বাভাবিক একটা বিষয় বা নর্মাল একটা বিষয়, অর্থাৎ সৃষ্টিকর্তা প্রদত্ত একটা ব্যাপার। তবে যখন এটা মাত্রাতিরিক্ত হয়ে যাবে, যখন এই লিউকোরিয়া বা সাদা স্রাব যখন কি হবে, মাত্রাতিরিক্ত হবে, অর্থাৎ স্বাভাবিকের থেকে বেশি সিক্রেশন হবে, তখন সেটার জন্য ট্রিটমেন্টের প্রয়োজন আছে। তো দেখেন, সুন্দর করে একটা সংজ্ঞা বা ডেফিনেশন দেওয়া আছে বা কিছু বিবরণ দেওয়া আছে। যে কোনো বয়সের বিভিন্ন সময় কম বেশি সাদা স্রাব হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই রোগের বিশেষ করে আমরা বলে থাকি যে মেয়েদের ক্ষেত্রে আসলে কোন সময়ে হতে পারে, এই সময়ের কথাটা এখানে বলা আছে প্রথম লাইনে। আসলে দেখেন যে একজন মেয়ে যখন প্রথম বা একজন মেয়ের যখন প্রথম মিনস্ট্রুয়াল পিরিয়ড শুরু হয়, অর্থাৎ মাসিক চক্র শুরু হয়, একটা মেয়ের জীবনের প্রথম কোন বয়সে মাসিক চক্র শুরু হয়? এখন মোটামুটি 10-12 বছর বয়স থেকে অনেক মেয়েদের মাসিক বা আমাদের বোনদের দেখা যাচ্ছে মাসিক চক্র শুরু হয়ে যায় বা মিনস্ট্রুয়াল পিরিয়ড শুরু হয়ে যায়। তো যখন প্রথম মিনস্ট্রুয়াল পিরিয়ড শুরু হয় সেই সময়টাকে বলা হয় পিউবার্টি এজ।
তো এই পিউবার্টি এজ থেকে শুরু করে একটা মেয়ের বা একজন মায়ের ঠিক মাসিক চক্র যখন বন্ধ হয়ে যায়, মাসিক চক্র যখন বন্ধ হয়ে যায় কখন, ঠিক দেখবেন 42, 44, 45, 48, 49, 50 বছর বয়সের দিকে গিয়ে তার হয়তো মাসিক চক্র সম্পূর্ণরূপে অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত কি হয়ে যায়, চিরতরে বন্ধ হয়ে যায়। তো এই যে মাসিক চক্র শুরু থেকে একদম সম্পূর্ণরূপে বন্ধ হওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে, অথবা কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের বিশেষ করে মাসিক চক্র শুরু হওয়ার পূর্বেই সাদা স্রাব বা লিউকোরিয়া দেখা দিতে পারে। তবে এটা সম্পূর্ণটাই কি একদমই স্বাভাবিক একটা বিষয়। তবে এই স্বাভাবিক বিষয়টা বা এই স্বাভাবিক আহ, মানে সিক্রেশন হওয়াটা যদি মাত্রাতিরিক্ত হয়ে যায়, মানে স্বাভাবিকের তুলনায় যদি অতিরিক্ত পরিমাণে হয়, তখন সেটার জন্য আমাদের ট্রিটমেন্ট নিতে হবে বা চিকিৎসা সেবা গ্রহণ করতে হবে। দেখেন সুন্দর করে পরের লাইনে লেখা আছে যে যে কোনো বয়সে কম বেশি বা সাদাস্রাব হতে পারে, তার সবগুলোই রোগ নয়। যেগুলো অস্বাভাবিক ও চিকিৎসার প্রয়োজন হয় সেগুলোকে প্রচলিত অর্থে লিউকোরিয়া বলা হয়। অর্থাৎ স্বাভাবিকভাবে সিক্রেশন হচ্ছিল বা হয়, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে এটা মাত্রাতিরিক্ত, কাপড়ে লেগে যাওয়া, দুর্গন্ধ ছড়ানো, দেখা যাচ্ছে যে হয়তো বা কাপড় নষ্ট হয়ে যাওয়া বা কাপড়ে মানে বিভিন্ন ধরনের কালার চলে আসা, এই যে বিষয়গুলো, এবং দেখা যাচ্ছে যৌনাঙ্গ বা জেনাইটাল এরিয়ার আশেপাশে প্রচন্ড পরিমাণে চুলকানোর মতো ভাব বা চুলকানোর মতো প্রবলেম থেকে থাকে। তো এইগুলোর জন্য সাধারণত ট্রিটমেন্টের প্রয়োজন হয়। তবে এমনি থেকেই কিন্তু লিউকোরিয়া বা সাদাস্রাব এটা সাধারণ বা স্বাভাবিক একটা বিষয়। ভালো করে বলে দেই, যদি মাত্রাতিরিক্ত হয়, অর্থাৎ দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবেই চলমান ছিল কিন্তু হঠাৎ করে এর মাত্রাটা বেড়ে গিয়েছে এবং দেখা যাচ্ছে কাপড়ে লেগে যাচ্ছে এবং জেনারেটাল এরিয়া প্রচন্ড পরিমাণে চুলকাচ্ছে, এই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট নেওয়া প্রয়োজন। কারণগুলো কি কি? ট্রিটমেন্ট জানার আগে আমাদের কারণ জানতে হবে এবং লক্ষণ জানতে হবে। প্রথমে আসি কারণ, অর্থাৎ এই লিউকোরিয়া কেন হয়। লিউকোরিয়া তো একটা রোগ বা একটা ডিজিজ। এটা সাধারণত কেন হয় এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। এর কারণগুলো কি কি দেখেন, প্রাপ্তবয়স্কদের সাদাস্রাব জীবাণু দ্বারা আক্রান্ত হয়েই বেশিরভাগ হয়ে থাকে। আর তার মধ্যে আমাদের দেশে বা আমাদের এই কমিউনিটির মেয়ে মানুষদের ক্ষেত্রে অন্যতম প্রধান চারটি কারণ কি কি, চারটি কারণের কথা এখানে উল্লেখ করা আছে। প্রথমে 1 নম্বরে কারণ দেওয়া আছে যে ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল ইনফেকশন বলতে ছত্রাকজনিত প্রদাহ বা ছত্রাকজনিত ইনফেকশন। ফাঙ্গাল মানে হচ্ছে বা ফাঙ্গাস মানে হচ্ছে ছত্রাক। তো এই ফাঙ্গাল ইনফেকশন এটা সাধারণত ক্যান্ডিডা অ্যালবিকেন্স নামক এক ধরনের অর্গানিজম দ্বারা হয়। ক্যান্ডিডা অ্যালবিকেন্স হচ্ছে এক ধরনের ফাঙ্গাস। অর্থাৎ বিশেষ করে আমাদের এইখানে যে চারটি আহ, মানে কারণ বা অর্গানিজমের কথা বলা আছে তার মধ্যে দুই ধরনের ব্যাকটেরিয়া, একটা হচ্ছে প্রোটোজোয়া আর একটা হচ্ছে ফাঙ্গাস। তো এই মোটামুটি 3 ধরনের বা 4 ধরনের অর্গানিজম দ্বারা হয়ে থাকে। তবে আপনারা প্র্যাকটিস লাইফে বা চেম্বার প্র্যাকটিসের সময় বা আপনার কমিউনিটির মানুষের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে যেই কারণটা মোটামুটি 80%-এরও বেশি পাবেন সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল ইনফেকশন। তাহলে যতগুলো লিউকোরিয়ার কেস বা সাদাস্রাবের পেশেন্ট পাবেন, ম্যাক্সিমাম গুলো, মোস্ট অফ দ্য কেস পাবেন ফাঙ্গাল ইনফেকশন। যে এই ফাঙ্গাল ইনফেকশন হইলে বেসিক কিছু লক্ষণ আলাদাভাবে প্রকাশ পায় বা আলাদাভাবে দেখা দেয়, যেগুলো আমরা পরে জানবো। তাহলে প্রথমে 1 নম্বরে হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, যেটা মূলত কি ধরনের ফাঙ্গাস, ক্যান্ডিডা অ্যালবিকেন্স নামক এক ধরনের ফাঙ্গাস দ্বারা সৃষ্ট গেল। 2 নম্বরে যে কথাটা বলা আছে প্রোটোজোয়ান ইনফেকশন লেখা আছে, তবে এখানে স্পেলিংটা ভুল আছে। স্পেলিংটা ভুল আছে। স্পেলিংটা হবে প্রোটোজোয়াল ইনফেকশন। প্রোটোজোয়াল ইনফেকশন। প্রোটোজোয়াল ইনফেকশন বলতে কি, এখানে কিছু প্রোটোজোয়া আছে। যে প্রোটোজোয়ার একটা প্রোটোজোয়ার নাম এখানে উল্লেখ করা আছে যে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস। ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস এটা এক ধরনের প্রোটোজোয়া। এই প্রোটোজোয়া দ্বারাও কিছু কিছু সময় লিউকোরিয়া সৃষ্টি হয়ে থাকে বা লিউকোরিয়া মেয়েদের হয়ে থাকে। তাহলে একটা গেল ফাঙ্গাল ইনফেকশন, আরেকটা হচ্ছে প্রোটোজোয়াল ইনফেকশন, যে প্রোটোজোয়ার নাম হচ্ছে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা নতুন আছেন বা বিগত ব্যাচেও ক্লাস করেছেন, আপনারা এই উচ্চারণগুলো দেখে ভয় পাবেন না।
যদি কোনো উচ্চারণ নিয়ে প্রবলেম হয় আমাদেরকে জানাবেন, অথবা গুগলে সার্চ করলেও এই উচ্চারণগুলো পেয়ে যাবেন। অথবা বিশেষ করে ক্লাসের যে রেকর্ডিং গুলো আপনাদের ফেসবুক গ্রুপে প্রদান করা হয়, সেই ফেসবুক গ্রুপ থেকেও আপনারা চাইলে বারবার এই উচ্চারণগুলো রেকর্ডিং এর মাধ্যমে কিন্তু জানতে পারবেন। তাহলে প্রোটোজোয়াটার নাম হচ্ছে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস। এই উচ্চারণগুলো বা স্পেলিং গুলো কিছুটা কঠিন মনে হতে পারে, কারণ এখানেই সবাই জেনারেল শিক্ষিত মানুষ, হঠাৎ করেই মেডিকেল সায়েন্স ধরতে পারাটা কিন্তু অনেক কঠিন। তারপরেও আমরা সর্বোপরি চেষ্টা করি আন্তরিকতার মাধ্যমে বারবার একটা করে উচ্চারণ স্পেলিং গুলো বারবার বলে দেওয়ার জন্য, যাতে করে আপনাদের কাছে বিষয়গুলো সহজ বা ইজি মনে হয়। তো ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস এটা একটা মাইক্রোবায়োলজিক্যাল টার্ম, যেটা মূলত প্রোটোজোয়া, এক ধরনের প্রোটোজোয়া। তাহলে গেল দুইটা, এখন আসি 3 নাম্বার অপশন। 3 নম্বর আসছে ব্যাকটেরিয়াল ইনফেকশন। ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে নাইসেরিয়া গনোরিয়া। নাইসেরিয়া গনোরিয়া। 4 নম্বরে আবারও একটা ব্যাকটেরিয়ার কথা বলা আছে, যেটাকে বলা হয় ক্লামাইডিয়া ট্রাকোমাটিস। তাহলে এই যে মোটামুটি দুই ধরনের ব্যাকটেরিয়া, একটা হচ্ছে প্রোটোজোয়া আর একটা হচ্ছে ফাঙ্গাস, এই 4 ধরনের অর্গানিজম দ্বারা সাধারণত লিউকোরিয়া বা সাদাস্রাব হয়ে থাকে। তবে মোটামুটি 80%-এর উপরে, 80%-এরও বেশি, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে ফাঙ্গাল ইনফেকশন। এবং লক্ষণ শুনলে বা লক্ষণ পেশেন্টের কাছ থেকে কাউন্সিলিং এর মাধ্যমে যখন আপনি জানতে পারবেন, তখনই কিন্তু আপনি মোটামুটি 80% ডায়াগনোসিস করতে পারবেন এটা আসলে ফাঙ্গাল ইনফেকশন নাকি প্রোটোজোয়াল ইনফেকশন নাকি ব্যাকটেরিয়াল ইনফেকশন। তাহলে এই যখন সিমটমস গুলো বা লক্ষণগুলো নিয়ে আলোচনা করব, তখনই কিন্তু আমরা এর মৌলিক যে বিষয়গুলো আছে, ছোট ছোট যে বিষয়গুলো সাধারণত নির্দেশ করে যে এইটা ফাঙ্গাল ইনফেকশনের কারণে হতে পারে, এইটা প্রোটোজোয়াল ইনফেকশনের কারণে হতে পারে, অথবা এটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হতে পারে। তো চলুন দেখি যে আসলে কোন সিমটমস মূলত বা কোন কোন লক্ষণগুলো মূলত কোন কোন অর্গানিজম দ্বারা সৃষ্ট লিউকোরিয়ার ক্ষেত্রে হয়ে থাকে, আমরা সেগুলো একটু দেখব। আচ্ছা, দেখেন, রোগের লক্ষণের কথা বলা আছে, অর্থাৎ একটা পেশেন্টের লিউকোরিয়া বা একটা মেয়ে মানুষের লিউকোরিয়া হলে কি কি লক্ষণ দেখা দেয়। প্রথমেই বলা আছে যে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস। আপনারা জানেন, আমরা একটু আগে উপরে পড়ে আসলাম যে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস এক ধরনের প্রোটোজোয়া। ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস এক ধরনের প্রোটোজোয়া। তো এই প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট লিউকোরিয়ার ক্ষেত্রে কিরকম লক্ষণ বা সিমটমস দেখা দেয়। দেখেন লেখা আছে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস নামক জীবাণুর কারণে যদি সাদা স্রাব হয়, সেক্ষেত্রে স্রাবের পরিমাণটা বেশি হয়ে যায়, মানে বৃদ্ধি পায়। স্রাবের পরিমাণটা বৃদ্ধি পায়। বেসিক্যালি সবগুলো অর্গানিজম দ্বারা সৃষ্ট লিউকোরিয়ার ক্ষেত্রে কিন্তু এই স্রাবের পরিমাণটা বৃদ্ধি পায়। কেন? আমরা সংজ্ঞাতেই পড়ে এসেছি যে স্বাভাবিক একটা বিষয় যখন এটা মাত্রাতিরিক্ত ভাবে, অর্থাৎ মাত্রার চেয়ে যখন বেশি পরিমাণে সিক্রেশন হবে, সেটাই তো মেইনলি লিউকোরিয়া, বা সেটার জন্য ট্রিটমেন্টের প্রয়োজন। এই ক্ষেত্রে যে কোনো অর্গানিজম দ্বারাই হোক না কেন, স্রাবের পরিমাণটা বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত বলা হচ্ছে স্রাব কখনো সাদা দইয়ের মতো, আবার কিছু কিছু সময় বেসিক যে বিষয়টা সেটা হচ্ছে সাবানের ফেনার মতো। সাবানের ফেনার মতো বা সাদা দইয়ের মতো হবে, কিছুটা ঘন সবুজ ভাব বা হলুদ ভাব, ক্রিমের মতো হবে বা ক্রিমের মতো রং হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে এখানে এটাই যে দেখেন, যখন ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস নামক অর্গানিজম দ্বারা সৃষ্ট লিউকোরিয়া দেখা দিবে, তখন স্রাবের পরিমাণটা সাধারণভাবে বা বেসিক্যালি বেড়ে যাবে। এর পাশাপাশি এই লিউকোরিয়ার যে কালার বা বিশেষ করে সাদা স্রাবের যে কালার, এটা কিছু কিছু সময় আঠালো বা ক্রিমের মতো সবুজ ভাব বা হলুদ ভাবের মতো রং হবে। আবার কিছু কিছু সময় সাদা সাবানের মতো, সাবানের যে ফেনা আছে এই ফেনার মতো হতে পারে, তবে আঠালো টাইপের হবে। তবে আঠালো টাইপের বা ক্রিমের মতো হবে। আচ্ছা, 2 নম্বরে বলছে যে ক্যান্ডিডা অ্যালবিকেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষণের এই জায়গাতে বা সরি, বিশেষ করে কজেসের প্রথম অপশনে একটা বিষয় পড়ে আসলাম যে ক্যান্ডিডা অ্যালবিকেন্স এক ধরনের ফাঙ্গাস বা ফাঙ্গাল ইনফেকশনের কারণে হয়ে থাকে। তো ক্যান্ডিডা অ্যালবিকেন্স হচ্ছে এক ধরনের ফাঙ্গাস। এই ফাঙ্গাস জনিত কারণে যদি হয়, এর কারণে হলে যৌনাঙ্গে ইচিং হয় এবং চুলকায়। মেইনলি ইচিং মানে হচ্ছে চুলকানো। তো এই ক্যান্ডিডা অ্যালবিকেন্স নামক জীবাণু দ্বারা হইলে কি হয়? আসলে আমি শুরুতেই বললাম যে যখন
ক্যান্ডিডা অ্যালবিকেন্স বা বিশেষ করে ফাঙ্গাস দ্বারা হয়, 80% মানুষের ক্ষেত্রে এটা দেখা দেয়, মেয়ে মানুষের ক্ষেত্রে। তো যখন দেখবেন যে কোনো পেশেন্ট আপনার কাছে এসে হয়তোবা সরাসরি সব কথা এভাবে বলতে চাইবে না, তবে এই জায়গা থেকে মানে একটু টপিকস রিলেটেড একটা বিষয়ে যেতে চাই, সেটা হচ্ছে যে কোনো মেয়ে মানুষ, যে কোনো মহিলা মানুষ বা যে কোনো মেয়ে মানুষ, বিবাহিত অবিবাহিত, যেই মানে একেরই হোক না কেন, বেসিক যে বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে সম্মান সবার আগে। সম্মানের কথা মাথায় রাখতে হবে এবং আপনার প্রফেশনের কথা মাথায় রাখতে হবে। এই বিষয়টা মাথায় রেখে অবশ্যই কোনো মেয়ে মানুষ যে কোনো বিষয়ে ট্রিটমেন্ট নিতে আসলে, পরামর্শ নিতে আসলে, আপনি আগে তার সঙ্গে কথা বলার মাধ্যমে জেনে নেবেন যে তার কোনো গার্জিয়ান আসছে কিনা। যদি মেয়েলি বিষয় হয় বা মেয়েদের কোনো পার্সোনাল রোগ বা গোপন কোনো সমস্যা নিয়ে আসে, অবশ্যই অবশ্যই পেশেন্টের কোনো গার্জেন আসছে কিনা, অর্থাৎ তার হাজবেন্ড হতে পারে, তার বোন হতে পারে, তার মা হতে পারে, আদার্স তার গার্জেন কেউ আসছে কিনা, এটা আপনাকে কনফার্ম হতে হবে। এবং যখন তাকে আপনি কোনো প্রশ্ন বা কোনো রোগ সম্পর্কে জানার জন্য বা কোনো রোগের লক্ষণ জানার জন্য তাকে যখন কোনো প্রশ্ন করবেন, সেটা অবশ্যই তার গার্জেনের সামনে করবেন এবং তার গার্জেনকে সাথে রেখে করবেন। কারণ এখানে যারা মেয়ে মানুষ আছেন তারা আবার আমাকে ভুল বুঝবেন না, আসলে এই বিষয়গুলো অনেকটা ক্রিটিক্যাল বিষয়। মানে কি বলবো, যে ছোটখাটো ব্যাপার, কিন্তু যদি কোনো কারণে স্লিপ অফ টাং হয়ে যায়, দেখা যাচ্ছে সেটা নিয়ে অনেক বড় তুলকালাম কাণ্ড ঘটে যেতে পারে। তো এই বিষয়টা সতর্কতা স্বরূপ আপনাদের মাঝে আমি সচেতনতামূলক হিসেবে কথাগুলো বলতে চাচ্ছি বা বলছি, যে অবশ্যই গার্জেনের সামনে আপনারা প্রশ্নগুলো বা কাউন্সিলিং করার চেষ্টা করবেন। এতে করে হবে আপনিও সুরক্ষিত থাকলেন বা আপনিও আপনার দিক থেকে কনফিডেন্ট থাকলেন, সেও হয়তো বা তার রোগটা সম্পর্কে জানতে পারলো, তার পরিবারের লোকজনও জানতে পারলো, অবশ্যই অনুমতি সাপেক্ষে। আবার আরেকটা বিষয় যে, তো তার গার্জিয়ানের সামনে বলতে কমফোর্টেবল নাও হইতে পারে। আচ্ছা আপনাদের যাদের প্রশ্ন আছে প্রশ্ন পরে করিয়েন, আমি আগে কথাটা শেষ করি। এখানে আপনি যে প্রশ্নটা করলেন বা যে বিষয়টা বললেন আমি ক্লাস শেষে উত্তর দেবো, সমস্যা নেই। তো সবার জন্য যে মেসেজটা সেটা আগে ক্লিয়ার করি। তো দ্বিতীয়ত যে বিষয় সেটা হচ্ছে যে, যখন এই ধরনের পেশেন্ট বা এরকম মানে কি বলবো যে মেয়ে মানুষ বিশেষ করে আপনাদের চেম্বারে আসবে, একটা ব্লাড প্রেশার যদি পরিমাপ করতে যান, অর্থাৎ রক্তচাপ মাপার জন্য দেখবেন যে অনেক মেয়ে মানুষ আসে, অবশ্যই তার বডিতে বিশেষ করে স্ফিগমো ম্যানোমিটার মানে ক্র্যাপ পরানোর পূর্বেই তার অনুমতি নিতে হবে। এটা হচ্ছে মেডিকেল সায়েন্সের একটা রুলস, বা এটাকে বলা হয় মানে মেডিকেল সায়েন্সের একটা কি বলবো যে প্রাইভেসির একটা ব্যাপার। অবশ্যই তার কাছ থেকে পারমিশন নিতে হবে বা অনুমতি নিতে হবে যে আপনার ব্লাড প্রেশারটা আমি পরিমাপ করার জন্য আপনার কাছ থেকে অনুমতি চাই, অথবা ভালোভাবে কাউন্সিলিং এর মাধ্যমে আপনারা বলতে পারেন। হ্যাঁ, এখানে যদি আপনার ক্লোজ বা পরিচিত কেউ হয় সেটা আলাদা ইস্যু, তবে এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। এটা আপনার পেশাগত জীবনকে কখনো বিপদের মুখে ফেলতে দিবে না বা বিপদে ফেলবে না। তো এগুলো হচ্ছে মানে রিলেটেড বিষয় আর কি। তো যেখানে ছিলাম যে ক্যান্ডিডা অ্যালবিকেন্স, ক্যান্ডিডা অ্যালবিকেন্স হচ্ছে এক ধরনের ফাঙ্গাস, যে ফাঙ্গাস দ্বারা যদি সিস্ট লিউকোরিয়া দেখা দেয়, সেই ক্ষেত্রে স্রাবের পরিমাণটা তুলনামূলকভাবে অনেকটা বেড়ে যায় এবং এটা কাপড়ে লেগে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়, অর্থাৎ তার যে পরিধেয় কাপড় সেখানে লেগে যেতে পারে এবং অনেক সময় কিছুটা হলুদ ভাব, কিছুটা হলুদ ভাব দেখা দিতে পারে, অর্থাৎ হলুদ বর্ণের মতো হতে পারে। এর পাশাপাশি জেনাইটাল এরিয়া বা যৌনাঙ্গের আশেপাশে প্রচুর পরিমাণে চুলকানোর মতো একটা সিমটমস থাকবে, অর্থাৎ পেশেন্ট যা বলে যে যৌনাঙ্গের আশেপাশে প্রচুর পরিমাণে চুলকায় এবং কাপড়ে লেগে যায়। পাশাপাশি তল পেটে কোমরে ব্যথা হতে পারে, মাথা ঘোরানো বা মাথা ধরা, এই ধরনের প্রবলেম সে ফেস করতে পারে। এই কথাগুলো কিন্তু পেশেন্ট আপনাকে বলবে। আর থার্ডলি যে কথাটা বলা আছে নেইসেরিয়া গনোরিয়া, জীবাণু দ্বারা হলে স্রাবের দুর্গন্ধ হয়, অর্থাৎ ফাউল স্মেলিং পজিটিভ থাকে, অডর দেখা দেয়। আসলে নেইসেরিয়া গনোরিয়া হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া। নেইসেরিয়া গনোরিয়া হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া। আমরা বিশেষ করে কজেজের বেলায় দুই ধরনের ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করেছি। প্রথম যে ব্যাকটেরিয়াটা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে নেইসেরিয়া গনোরিয়া, এবং দ্বিতীয় ধাপে যে ব্যাকটেরিয়াটা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে ক্লামাইডিয়া ট্রাকোমাটিস। তাহলে এই দুই ধরনের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সাধারণত স্রাবের দুর্গন্ধ ছড়ায়, অর্থাৎ
ফাউল স্মেলিং পজিটিভ থাকে। ফাউল স্মেলিং মানে হচ্ছে দুর্গন্ধ। আহ এই ফাউল স্মেলিং পজিটিভ থাকে, এর পাশাপাশি স্রাবের পরিমাণটা বৃদ্ধি পাবে। এবং ব্যাকটেরিয়া জনিত কারণে হইলে চুলকায়, তবে চুলকানোর বিশেষ করে ফাঙ্গাস দ্বারা হইলে যে পরিমাণ চুলকায় বা তীব্রতাটা, এটা কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা হইলে সাধারণত কম থাকে, যেটা ফাঙ্গাস দ্বারা অনেকটা বেশি থাকে। সব ক্ষেত্রেই, অর্থাৎ যেটা বিশেষ করে প্রোটোজোয়াল ইনফেকশন হোক বা ফাঙ্গাল ইনফেকশন হোক অথবা ব্যাকটেরিয়াল ইনফেকশন হোক, সব ক্ষেত্রেই কি হবে, কোমরে অর্থাৎ পিঠের পেছনে বা কোমরের অংশে ব্যথা হবে। এই যে পরের অপশনে লেখা আছে পিঠে বা তল পেটে ব্যথা হতে পারে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তল পেটে ব্যথা বলতে লোয়ার অ্যাবডোমিনাল পেইন, অর্থাৎ নাভির নিচের দিকে বা নাভির নিচ থেকে তলপেটের অংশটাতে প্রচুর পরিমাণে ব্যথা হবে। এটা মূলত সাদা স্রাবের ক্ষেত্রে তুলনামূলকভাবে দেখা দেয়। এবং খেয়াল করবেন যে মিনস্ট্রুয়াল পিরিয়ডের সময়, মাসিক চক্র চলাকালীন সময়ে অথবা মাসিক চক্র শুরু হওয়ার পূর্বেই বিশেষ করে তলপেটে ব্যথা অনুভূত হয় মেয়েদের ক্ষেত্রে। তো এই ব্যথার তীব্রতাটা কিন্তু বেড়ে যেতে পারে। তাহলে কোমরে ব্যথা হতে পারে বা কোমর ধরা, হ্যাঁ, পেশেন্টরা এরকম করে বলে যে কোমর ধরে যায় বা কোমর লেগে যায়। পাশাপাশি পিঠে এবং তলপেটে ব্যথা হতে পারে। এবং শরীর দুর্বল, মাথা ঘোরা, খাবারে অরুচি ইত্যাদি উপসর্গ থাকতে পারে। তাহলে শরীর দুর্বল অর্থাৎ জেনারেল উইকনেস, আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় জেনারেল উইকনেস বা জিডাব্লিউ। জেনারেল উইকনেস থাকতে পারে, মাথা ঘোরানো অর্থাৎ ভার্টাইগো, খাবারে অরুচি, লস অফ কি বলবো যে অ্যাপেটাইট, খাবারে অরুচি অথবা অ্যানোরেক্সিয়া বলা হয়, ইত্যাদি উপসর্গ থাকতে পারে। কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টের এই খাবারে অরুচি থেকে দেখা যাচ্ছে বমি বমি ভাব হওয়া, যে নাউশিয়া, মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় নাউশিয়া, যে বমি বমি ভাব কিন্তু চলে আসতে পারে যখন এই বিশেষ করে পেটে ব্যথা হওয়া, বিশেষ করে লোয়ার অ্যাবডোমিনাল পেইন, পাশাপাশি শরীর দুর্বল লাগা, মাথা ঘোরা, এই জিনিসগুলো যখন ধারাবাহিকভাবে একটার পর একটা পেশেন্টের দেখা যাচ্ছে লেগেই আছে প্রবলেমগুলো, তখন কিন্তু আস্তে আস্তে পেশেন্টের শরীর কিন্তু এমনি থেকে দুর্বল হয়ে যায়। আর যেহেতু বলা হলো যে খাবারে অরুচি, অর্থাৎ খাবারের প্রতি তার একটা অনীহা চলে আসবে। তো অবশ্যই বলা যেতেই পারে যে খাবারে যদি অরুচি থাকে বা খাবার যদি সে মানে ভালোভাবে খেতে না পারে, সে তো অবশ্যই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বে। এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়া মানে কি, তার মাথা ঘোরাবে, দেখা যাচ্ছে প্রেসার কমে যেতে পারে, বা বিভিন্ন ধরনের লক্ষণগুলো কিন্তু আস্তে আস্তে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমিকভাবে কিন্তু দেখা দিতে পারে। তাহলে এই যে রোগের লক্ষণগুলো নিয়ে যে কথাগুলো বললাম, এইগুলো হচ্ছে একদমই একটা সাদা স্রাব বা লিউকোরিয়ার একটা পেশেন্টের ক্ষেত্রে খুবই কমন। তবে আপনারা যখন প্র্যাকটিস করবেন বা যখন অ্যাজ এ প্রাইমারি হেলথ কেয়ার ফিজিশিয়ান হিসেবে আপনার পেশাগত জীবন শুরু করবেন, যদি এই ক্যাটাগরির পেশেন্ট আসে, অবশ্যই অনুমতি নিয়ে তার প্রবলেমগুলো কি এগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। কারণ আপনার আইডেন্টিফিকেশন থেকে বা আপনার আইডেন্টিফাই থেকেই কিন্তু আপনি এইখানে ডায়াগনোসিস করতে পারবেন এটা আসলে ফাঙ্গাল ইনফেকশন নাকি প্রোটোজোয়াল ইনফেকশন নাকি ব্যাকটেরিয়াল ইনফেকশন। তাহলে কোন অর্গানিজম দ্বারা হয়েছে বেসিক বিষয় কিন্তু বা প্রাথমিক ধারণাটা আপনি এখানেই পাবেন। কারণ এই যে লক্ষণগুলোর কথা বলা হলো, এই লক্ষণগুলোর সঙ্গে যখন দেখবেন যে তার তথ্য বা পেশেন্টের দেওয়া তথ্যগুলো মিলে যাচ্ছে, তখন অবশ্যই আপনি কিন্তু কনফিডেন্ট থাকতে পারবেন যে সাধারণত এটা ফাঙ্গাস দ্বারা হয়েছে। তাহলে আমরা জানলাম যে লিউকোরিয়া রোগটা কি এবং কি কি কারণে হয় এবং সবচেয়ে বেশি কোন অর্গানিজমের মাধ্যমে হয়। সাধারণত সাদা স্রাব সবচেয়ে বেশি হয়ে থাকে ফাঙ্গাল ইনফেকশন বা ফাঙ্গাস দ্বারা, এবং ফাঙ্গাসটার নাম হচ্ছে ক্যান্ডিডা আলবিকেন্স। এখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে, সেটা আপনাদের বলে দেই যে অনেক সময় আপনাদের এই যে কেয়ার গিভিং কোর্স যারা অলরেডি ভর্তি হয়েছেন বা সামনে যারা ভর্তি হবেন, তাদের ক্ষেত্রে বলি যে আপনাদের যখন কেয়ার গিভিং এর মূলত দুইটা টার্মিনোলজিতে পরীক্ষা হয়। একটা হচ্ছে প্রথমেই হয় ইনকোর্স পরীক্ষা, আপনাদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়ে যাওয়ার পরে আপনাদের ইনকোর্স পরীক্ষা হয় এবং পরবর্তীতে ফাইনাল পরীক্ষা হয়। ইনকোর্স পরীক্ষাটা মূলত ঘরে বসে অনলাইনের মাধ্যমে দিতে পারবেন, তবে ফাইনাল পরীক্ষাটা আপনাদেরকে সরাসরি আমাদের এই বগুড়া শহরে এসে দিতে হবে। তবে ইনকোর্স পরীক্ষায় আপনাদের কিন্তু কিছু ট্রিটমেন্ট ওরিয়েন্টেড পার্ট থাকে। তার মধ্যে এই প্রশ্নটা বারবারই আসে যে হোয়াট আর দ্য কজেস অফ লিউকোরিয়া, অর্থাৎ লিউকোরিয়া কি কি কারণে হয়। সুন্দরভাবে কিন্তু আপনাকে এই উপরের যে তথ্যগুলো আছে, বিশেষ করে ফাঙ্গাসের কারণে হয় বা ফাঙ্গাল ইনফেকশনের কারণে হয়, প্রোটোজোয়াল ইনফেকশনের কারণে হয় এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হয়, এই তিনটা তথ্য কিন্তু আপনাদেরকে লিখে দিতে হবে। এবং তিনটা তথ্য লিখে দিলে আপনারা 3 মার্কস কিন্তু অনায়াসেই পেয়ে যাবেন। তাহলে এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার
এরকম কিছু প্রশ্ন হয় যে রাইট ডাউন দ্য সিমটমস অ্যান্ড প্রাইমারি ম্যানেজমেন্ট অফ লিউকোরিয়া, অর্থাৎ লিউকোরিয়ার ক্ষেত্রে লক্ষণগুলো কি কি দেখা দেয় বা লক্ষণগুলো কি কি, এবং এর বেসিক বা প্রাইমারি ট্রিটমেন্ট কি কি, এই জিনিসগুলো কিন্তু লিখতে হয়। আপনারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন, যে এই জিনিসগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এবং প্র্যাকটিস লাইফে এই জিনিসগুলো প্রয়োজন। আচ্ছা, এখন চলে যাব, আমরা জানলাম লিউকোরিয়া কাকে বলে, কজেস এবং লক্ষণ। এখন আমরা পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজে স্ট্র্যাটেজি 1 দিয়ে একটা ট্রিটমেন্ট দেওয়া আছে। স্ট্র্যাটেজি 1 দিয়ে একটা ট্রিটমেন্ট অ্যাপ্লাই করা আছে। ট্রিটমেন্টের বেলায় যে তথ্যগুলো এখানে লেখা আছে খুব মনোযোগ সহকারে আপনারা শুনবেন। খুব মনোযোগ সহকারে আপনারা এই ট্রিটমেন্টের বিষয়গুলো খেয়াল রাখবেন, কারণ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোন ওষুধটা কোন কারণে আমরা ব্যবহার করছি সেই বিষয়টি একটু দেখার চেষ্টা করবেন। সেটা হচ্ছে, প্রথমে লেখা আছে লিউকোরিয়ার স্ট্র্যাটেজি 1, অর্থাৎ প্রাইমারি স্টেজে আমরা কোন ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করব, প্রাইমারি স্টেজে কোন ট্রিটমেন্টটা দিব সেটা লেখা আছে। এবং এখানে আরএক্স দিয়ে একটা কথা লেখা আছে, যারা নতুন, একদমই নতুন যুক্ত হয়েছেন। আরএক্স হচ্ছে একটা ল্যাটিন শব্দ। আরএক্স হচ্ছে একটা ল্যাটিন শব্দ, যেটা দক্ষিণ আমেরিকানদের একটা ভাষা। বাংলা ভাষা অনুযায়ী বা সঠিক বাংলা অর্থ হচ্ছে, এই আরএক্স এর বাংলা অর্থ হচ্ছে চিকিৎসাপত্র বা ব্যবস্থাপত্র। অর্থাৎ এই আরএক্স থেকে নিচের দিকে যে চিকিৎসাগুলো দেওয়া আছে বা যে ওষুধগুলো দেওয়া আছে, সেই ওষুধগুলো আপনাকে ধারাবাহিক বা পর্যায়ক্রমিক ভাবে গ্রহণ করতে হবে বা সেবন করতে হবে। আচ্ছা, তো দেখেন প্রথমে 1 নম্বরে লেখা আছে ক্যাপসুল ক্যান্ডিনিল 150 মিলিগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্যান্ডিনিল হচ্ছে হেলথ কেয়ার কোম্পানির চমৎকার একটা প্রোডাক্ট। খুবই আমার মেইনলি আসলে বলা ভুল হবে এভাবে যে পছন্দের কোম্পানি, আসলে পছন্দের কোম্পানি কোনোটাই না। যে ওষুধের কার্যকারিতা ভালো, ইফিকেসিটা ভালো, সেই ওষুধটা আপনারা ব্যবহার করবেন। তবে এই ক্যান্ডিনিল নামে যে ওষুধটা বাজারে পাওয়া যায়, এটা হচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটা প্রোডাক্ট। তবে চমৎকার কাজ করে, খুবই ভালো রেজাল্ট আর কি। এটার জেনেরিক নেম বা এই ওষুধের মূল উপাদান হচ্ছে ফ্লুকোনাজল। এই ওষুধের মূল উপাদান হচ্ছে ফ্লুকোনাজল। ফ্লুকোনাজল হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যান্টি ফাঙ্গাল ড্রাগস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিগত ক্লাসগুলোতে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক নিয়ে আলোচনা করেছি। আসলে অ্যান্টিবায়োটিক জিনিসটা কি, যেটা মূলত ব্যাকটেরিয়া, মানে গুড ব্যাকটেরিয়া এবং ভালো, মানে কি বলবো, যে ব্যাড ব্যাকটেরিয়া, দুই ধরনের ব্যাকটেরিয়া আমাদের বডিতে থাকে। তো যখন খারাপ ব্যাকটেরিয়া বা ব্যাড ব্যাকটেরিয়া গুলো আমাদের শরীরের মধ্যে কোনো রোগ সৃষ্টি করে, তখন আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। কেন ব্যবহার করি? এই যে খারাপ যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলোকে ধ্বংস করার জন্য বা মেরে ফেলার জন্য। এই জন্য আমরা কি করি? অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, যেগুলো ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে বা ধ্বংস করতে সক্ষম। কিন্তু এই জায়গাতে প্রথমে লেখা আছে ক্যাপসুল ফ্লুকোনাজল বা ক্যান্ডিনিল 150 মিলিগ্রাম। তাহলে ক্যান্ডিনিলটা হচ্ছে হেলথ কেয়ার কোম্পানির প্রোডাক্ট, এটা হচ্ছে বাণিজ্যিক নাম। এটা হচ্ছে বাণিজ্যিক নাম বা ব্র্যান্ড নেম। তবে এই ওষুধের মূল উপাদান হচ্ছে ফ্লুকোনাজল। আরো একটু সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যে এই জেনেরিক নেম এবং ব্র্যান্ড নেম এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো রকম কোনো কারণ নেই। আমি ক্লিয়ার করে বলে দিই, কথাগুলো রেকর্ডিং হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে ফ্লুকোনাজল, এইটা বাদ দেন, দিয়ে আপনারা একটা জিনিস চিন্তা করেন, যে আমরা সকলে একটা ওষুধ চিনি যে নাপা, বেক্সিমকো কোম্পানি নাপা নামে একটা ওষুধ পাওয়া যায়। তো এই যে নাপা নামে যে ওষুধটা পাওয়া যায়, এটা হচ্ছে বেক্সিমকো কোম্পানির দেওয়া নাম, অর্থাৎ এটা ব্র্যান্ড নাম বা বাণিজ্যিক নাম। আবার এই সেম ওষুধ, বিশেষ করে স্কয়ার কোম্পানিরটা পাওয়া যায় আপনার এইস নামে। তো তার এই যে নাপা বা এইস এর নিচে দেখবেন ছোট্ট করে লেখা আছে যে প্যারাসিটামল। এই প্যারাসিটামলই হচ্ছে এই এইস বা নাপার জেনেরিক নেম বা মূল উপাদান, অর্থাৎ ওষুধের মূল উপাদান বা ওষুধের গ্রুপের নাম। এবং এই গ্রুপের নাম ধরে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে তাদের প্রোডাক্টগুলোকে বাজারজাত করে। তেমনি ফ্লুকোনাজল হচ্ছে জেনেরিক নেম বা মূল উপাদান। এটা বাজারে পাওয়া যায় ক্যান্ডিনিল নামে, ওমাস্টিন নামে, ফ্লুগাল নামে, বিভিন্ন নামে পাওয়া যায়। এবং এখানে মজার ব্যাপার হলো, ক্যান্ডিনিল নামে যে ওষুধটা পাওয়া যায়, এটা 50 মিলিগ্রাম আকারে পাওয়া যায়, 150 মিলিগ্রাম আকারে পাওয়া যায়, আবার 200 মিলিগ্রাম আকারেও কিন্তু পাওয়া যায়। তবে লিউকোরিয়ার ফার্স্ট স্ট্র্যাটেজিতে আমরা যদি 150 মিলিগ্রাম আকারে ব্যবহার করি, সেক্ষেত্রে শুধুমাত্র রাত্রেবেলা একটা করে, অর্থাৎ সকালে 0, দুপুরে 0 এবং রাতের বেলা একটা করে টানা 7 দিন ভরা পেটে এই ওষুধটা আমরা তাকে প্রোভাইড করব, একটা পেশেন্টকে প্রোভাইড করব। এই ওষুধের আরো একটা নিয়ম আছে, যে অনেকেই কিন্তু
এই 50 মিলিগ্রাম ক্যাপসুল 3 দিন পর পর দিয়ে থাকে, এটাও দেওয়া যাবে। তবে বেসিক্যালি আপনারা চেষ্টা করবেন 50 মিলিগ্রাম বা অথবা 150 মিলিগ্রাম করে দিলে সাধারণত যদি 7 দিনে সে 7টা খায়, অনেকাংশে রোগী কিন্তু মানে আরাম পাবে বা স্বস্তি পাবে আর কি। তাহলে এই ওষুধটা কি করবে, সেবন করার পরে রক্তের সঙ্গে মিশে গিয়ে শরীরের ভেতরে থাকা যেই ফাঙ্গাসগুলো আছে, যে অর্গানিজম, বিশেষ করে ফাঙ্গাস, এই ফাঙ্গাসগুলোকে ধ্বংস করবে বা মেরে ফেলতে সহযোগিতা করবে। আচ্ছা, তারপরে 2 নম্বরে লেখা আছে ট্যাবলেট অ্যামোডিস, স্কোয়ার কোম্পানির অ্যামোডিস 400 মিলিগ্রাম বা 400 mg, যার জেনেরিক নাম বা ওষুধের মূল উপাদান হচ্ছে মেট্রোনিডাজল। তাহলে মেট্রোনিডাজল আমাদের সকলের কমন বা পরিচিত একটা ওষুধ। মেট্রোনিডাজল আমাদের পরিচিত বা কমন একটা ওষুধ, সকলে আমরা জানি। যেটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ডায়রিয়ার ক্ষেত্রে বা পাতলা পায়খানা হলে। তো এই মেট্রোনিডাজল আবার এখানে কেন, এইটার পেছনে অনেক বড় একটা কারণ আছে। সেটা কি, ট্যাবলেট অ্যামোডিস বা মেট্রোনিডাজল, এটা বিশেষ করে মেট্রোনিডাজল গ্রুপের অ্যামোডিস নামে স্কোয়ার কোম্পানিটা পাওয়া যায়। তারপরে ফ্লাজিল, ফ্লামিড, মেট্রিল, মেট্রাইল, অনেক নামে, বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানি এটা বাজারে প্রকাশ করেছে বা বাজারে পাওয়া যায়। আপনারা যে কোম্পানির খুশি ব্যবহার করবেন, তাতে কোনো সমস্যা নাই। শুধু জেনেরিক নেম বা মূল উপাদানটা ঠিক রাখবেন। ক্লাস শেষে হয়তো অনেকে প্রশ্ন করবেন, তাহলে আমরা জেনেরিক নাম মনে রাখবো নাকি ব্র্যান্ড নেম মনে রাখবো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব সুস্পষ্টভাবে আপনাদের বলে দেই, ব্র্যান্ড নেম নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। ওষুধের বাণিজ্যিক নাম বা ব্র্যান্ড নেমগুলো নিয়ে মাথা ঘামানোর বা মুখস্থ করার কোনো রকম কোনো প্রয়োজন নাই। এগুলো যখন প্র্যাকটিস করবেন আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। তবে মূল উপাদানের নামটা আপনাদের মনে রাখতে হবে, যেমন মেট্রোনিডাজল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মেট্রোনিডাজল কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যান্টি মাইক্রোবিয়াল ড্রাগস। এটাকে অনেকেই অ্যান্টিবায়োটিক বলে, আবার অনেকে অ্যান্টি প্রোটোজোয়ালও বলে। তবে সঠিক তথ্যটা হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ অ্যান্টি মাইক্রোবিয়াল ড্রাগস। এটা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুই ধরনের ব্যাকটেরিয়া বা অর্গানিজমের ক্ষেত্রে ভালো কাজ করে বা মেরে ফেলতে সক্ষম। তো এই অ্যামোডিস বা মেট্রোনিডাজল ট্যাবলেটটা 400 মিলিগ্রাম আকারে সকালে, দুপুরে এবং রাতে দিনে 3 বেলা টানা 5 দিন খাবে। অর্থাৎ যেই ব্যক্তি বা যেই রোগী, তাকে আমরা এটা দিনে 3 বার দেব। এখন যদি সেই পেশেন্ট বিবাহিত হয়, যদি যদি বিবাহিত হয়, অর্থাৎ ম্যারিড পার্সন যদি হয়, তাহলে অবশ্যই হাজবেন্ড সহ এই ওষুধটা খাবে। অর্থাৎ পেশেন্টের যেই হাজবেন্ড, ওনাকেও বলতে হবে উপরের কোনো ওষুধ না, শুধুমাত্র মেট্রোনিডাজলটা সকালে, দুপুরে, রাতে, উনিও টানা 5 দিন এই ওষুধটা খাবে। তাহলে হাজবেন্ড ওয়াইফ দুজনকেই খেতে হবে। যদি বিবাহিত না হয়, তাহলে শুধুমাত্র যেই পেশেন্ট বা যেই মেয়ে, তার খেলেই হবে। আচ্ছা, তারপরে লেখা আছে ট্যাবলেট বিল্টিন, স্কাইফের একটা প্রোডাক্ট, চমৎকার মেডিসিন, আপডেট জেনারেশনের একটা ওষুধ, যার জেনেরিক নাম হচ্ছে বিলাস্টিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিলাস্টিন হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যান্টিহিস্টামিন, ওয়ান কাইন্ড অফ অ্যান্টিহিস্টামিন, বা খুব সহজ করে বললে অ্যালার্জির ওষুধ। খুব সহজ ভাষায় বললে অ্যালার্জির ওষুধ বা অ্যালার্জির মেডিসিন। বিভিন্ন ধরনের অ্যালার্জিক রিয়াকশনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, যেমন হাঁচি, তারপরে সর্দি, নাক দিয়ে পানি পড়া, তার বডির বিভিন্ন জায়গায় চুলকানো, আর্টিকারিয়া, ইচিং, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা ব্যবহার করা হয়। এবং সর্বোপরি আমরা খুব কমন ভাবে জেনে রাখবো যে এটা অ্যালার্জির ওষুধ। এটা অ্যালার্জির ওষুধ বা অ্যান্টিহিস্টামিন। এই অ্যান্টিহিস্টামিনগুলো কিন্তু অনেক প্রকারের পাওয়া যায়, যেমন ফেক্সোফেনাডিন, তারপরে বিলাস্টিন, তারপরে রুপাটাডিন, সিটিরিজিন, লেভোসিটিরিজিন, তারপরে আপনার কি বলবো, ইবাস্টিন, মিজোলাস্টিন, বিভিন্ন গ্রুপের ওষুধ আছে, বিশেষ করে অ্যান্টিহিস্টামিন। তবে অ্যান্টিহিস্টামিন চ্যাপ্টার যখন শুরু হবে, সাধারণত আমাদের প্রিন্সিপাল স্যার উনি অ্যান্টিহিস্টামিন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করে, তখন বিশদভাবে আপনার এই ধারণাটা পাবেন। তবে বিলাস্টিন হচ্ছে জেনেরিক নেম, এখানে একটা ই হবে, হ্যাঁ, বিলাস্টিনের সঙ্গে INE হবে। এখানে স্পেলিংটা একটু ভুল আছে বা একটা ওয়ার্ড মিসিং আছে। তো বিল্টিন নামে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে স্কাইফ কোম্পানির প্রোডাক্ট। তো এই বিল্টিন ট্যাবলেটটা, এটা হচ্ছে অ্যান্টিহিস্টামিন হিসেবে কাজ করবে, যেটা পেশেন্টের এই যে যৌনাঙ্গের আশেপাশে চুলকানোর মতো একটা প্রভাব বা চুলকানো, বা চুলকানোর যে সিমটমসটা, সেটাকে রিলিফ করবে বা এই চুলকানোর প্রবণতাটাকে কমিয়ে দিবে। এটা 20 মিলিগ্রাম আকারে পাওয়া যায়। এটা শুধুমাত্র রাত্রেবেলা একটা করে টানা 7 দিন অথবা টানা 14 দিন এই ওষুধটা কন্টিনিউয়াস ফেজে আমরা দেব। এটা কি করবে, পেশেন্টের চুলকানোর যে লক্ষণ বা চুলকানোর মতো যে অস্বস্তিকর ব্যাপারটা, এটা কিন্তু অনেকাংশে কমে যাবে। আচ্ছা, তারপরে লেখা আছে ট্যাবলেট অ্যান্ড ফ্রি, ট্যাবলেট অ্যান্ড ফ্রি, যেটা ফ্লুপেন্থিসল প্লাস ম্যালিট্রাসিন গ্রুপের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
দুইটা মূল উপাদানের সমন্বয়ে একটা ওষুধ গঠিত অ্যানফ্রি নামে পাওয়া যায়। অ্যানফ্রি নামে পাওয়া যায় অ্যারিস্টো ফার্মা কোম্পানির, যার মধ্যে 0.5 মিলিগ্রাম আছে ফ্লুপেন্থিসল এবং ম্যালিট্রাসিন আছে 10 মিলিগ্রাম। তো যাই হোক, যেহেতু দুইটা মূল উপাদানের সমন্বয়ে একটা ওষুধ গঠিত, সেই ক্ষেত্রে মিলিগ্রাম উল্লেখ করতে হবে না। দেখেন উপরে যে ওষুধগুলো আমরা লিখেছি এখানে কিন্তু মিলিগ্রাম উল্লেখ করা আছে, কিন্তু এখানে যেহেতু দুইটা মূল উপাদান একত্রে লেখা আছে এগুলোর ক্ষেত্রে সাধারণত মিলিগ্রাম উল্লেখ করতে হয় না। তাহলে ট্যাবলেট অ্যানফ্রি হচ্ছে অ্যারিস্টো ফার্মা কোম্পানির একটা প্রোডাক্ট, যার জেনেরিক নেম বা মূল উপাদান হিসেবে আছে ফ্লুপেন্থিসল প্লাস ম্যালিট্রাসিন। এই ফ্লুপেন্থিসল প্লাস ম্যালিট্রাসিন হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যান্টি ডিপ্রেসিভ ড্রাগস বা মেডিসিন, অর্থাৎ পেশেন্টকে দুশ্চিন্তা মুক্ত রাখতে সহযোগিতা করে। পেশেন্টকে দুশ্চিন্তা মুক্ত রাখতে সহযোগিতা করে, পেশেন্টকে ইউফোরিক মোডে রাখে অর্থাৎ উচ্ছ্বসিত রাখে। কোনো প্রকার দুশ্চিন্তা পেশেন্টের ব্রেনের মধ্যে আসতে দেয় না, এবং পেশেন্টের দেখা যায় যে স্বাভাবিকভাবে সে সুস্থ থাকে। তার যে মানসিক দুশ্চিন্তা, যে হঠাৎ করে একটা মেয়ে দেখা যাচ্ছে যে তার মেনস্ট্রুয়াল পিরিয়ড শুরু হয়ে গেছে, হঠাৎ করে দেখা যাচ্ছে এইরকম লিউকোরিয়ার মতো লক্ষণ দেখা দিচ্ছে বা এই রোগটা দেখা দিচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো সে মানুষটা কি হয়ে যেতে পারে, ঘাবড়িয়ে যেতে পারে বা হতাশায় পড়ে যেতে পারে। এই যে হতাশা, তারপরে বিষণ্ণতা বা টেনশন, ফেয়ার, ভয় পাওয়া, এই ধরনের ইস্যুগুলো থেকে পেশেন্টকে সুরক্ষিত রাখবে। এটাই হচ্ছে এই অ্যানফ্রির কাজ, যেটাকে মূলত সকালবেলা অথবা রাতের বেলা ব্যবহার করা যায়। এখানে লেখা আছে সকালবেলা, শুধু সকালবেলা একটা করে টানা 7 দিন অথবা 10 দিন আপনারা এখানে দিবেন। এটা পেশেন্টকে স্বস্তিতে রাখবে, কোনো প্রকার টেনশন পেশেন্টের ব্রেনের মধ্যে আসতে দেবে না। তাহলে ফ্লুপেন্থিসল প্লাস ম্যালিট্রাসিন হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যান্টি ডিপ্রেসিভ ড্রাগস, এটাও টানা ভরা পেটে দিতে হবে। এই ওষুধগুলো আমরা প্রাথমিক স্টেজে দিব, এই 1 থেকে 4 পর্যন্ত এই ওষুধগুলো প্রাথমিক স্টেজে বা প্রথমের দিকে এই ওষুধটা আমরা দেব। এই ওষুধটা দেওয়ার পরে এই বিশেষ করে উপরের যে ওষুধগুলো লেখা আছে এগুলো দেওয়ার পরে যদি দেখা যাচ্ছে যে পেশেন্টের মানে ফিনান্সিয়াল ক্যাপাবল হয় পেশেন্ট, এবং সমস্যা যদি গুরুতর হয়, সমস্যাটা যদি গুরুতর হয় সেক্ষেত্রে প্রয়োজনে, হ্যাঁ, একদমই গুরুতর হলে প্রয়োজনে আমরা এখানে ট্যাবলেট এজেট নামে পাওয়া যায়, অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের ওষুধ অ্যারিস্টো ফার্মা কোম্পানির এজেট নামে পাওয়া যায়, স্কয়ার কোম্পানির জিম্যাক্স নামে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়। তবে এজেট নামে পাওয়া যায় অ্যারিস্টো ফার্মা কোম্পানির, যেটা অ্যাজিথ্রোমাইসিন হচ্ছে জেনেরিক নাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অ্যাজিথ্রোমাইসিন কিন্তু ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, ওয়ান কাইন্ড অফ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এই যে বিশেষ করে সাদা স্রাব, যেটা মূলত ফাঙ্গাল ইনফেকশনের কারণে হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হতে পারে, আবার প্রোটোজোয়াল ইনফেকশনের কারণেও হতে পারে। এগুলো সাধারণত প্রাইমারি স্টেজে খুব ক্লিয়ার ভাবে বা একদমই 100% শিওর ভাবে বোঝা যায় না যে কোন অর্গানিজম দ্বারা হয়েছে, কারণ সিমটমস অনেকটা কিছুটা কাছাকাছি বা মিল থাকে, একটার সঙ্গে আরেকটার মিল থাকে। এই কারণেই প্রাইমারি স্টেজে যদি দেখা যায় যে গুরুতর, খুব সিভিয়ার, সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয়, তাছাড়া কিন্তু অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় না, অ্যান্টিফাঙ্গাল ড্রাগস দিলে এনাফ। আচ্ছা, যদি প্রয়োজন হয় বিশেষ প্রয়োজনে, মানে একদমই সিভিয়ারিটি বেসিস, অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক আপনারা আপনারা প্রেফার করতে পারেন। এটা মূলত 12 বছরের উপরে যাদের বয়স তাদের ক্ষেত্রে 500 মিলিগ্রাম করে আমরা দিতে পারবো। সাধারণত জেনে রাখবেন যে মেডিকেল সায়েন্সের ভাষায় 12 বছরের উপর থেকে যাদের বয়স, এদেরকে বা এই সমস্ত পেশেন্টদেরকে অ্যাডাল্ট ট্রিটমেন্ট দেওয়া যাবে। যদিও আমরা বলি অ্যাডাল্ট 18 বছরের পরে, তো আসলে মেডিকেল সায়েন্সের তথ্য অনুযায়ী 12 বছরের পর থেকেই যে কোনো পেশেন্টকে যদি মোটামুটি সে কি বলবো যে মানে তার মানে কি বলবো ফিজিক্যাল কন্ডিশন যদি ভালো হয় সেই ক্ষেত্রে তাকে অবশ্যই অ্যাডাল্ট ট্রিটমেন্ট দেওয়া যাবে। তাহলে মানে 500 মিলিগ্রাম ট্যাবলেট 12 বছরের উপর থেকে যে কোনো বয়সে এটা দেওয়া যাবে, শুধুমাত্র সকালবেলা একটা করে অথবা রাত্রেবেলা একটা করে টানা 5 দিন এই ওষুধটা কন্টিনিউ করতে হবে। তাহলে মূল বিষয়গুলো হচ্ছে এখানে যে কোন ওষুধ দ্বারা আমরা কোন কাজটা, মানে কোন কাজটা সম্পাদন হবে বা কোন সিমটমসটা ভালো হয়ে যাবে। সাধারণত এখানে বেসিক কিছু সিমটোমেটিক ট্রিটমেন্ট দেওয়া আছে। এখন সিমটোমেটিক ট্রিটমেন্ট বললেও সম্পূর্ণরূপে ভুল হবে, মানে কিছু ভুল থাকবে, কারণ কি এই ট্রিটমেন্টে মোটামুটি 80% পেশেন্ট ভালো হয়ে যাবে। যে ট্রিটমেন্টটা ফার্স্ট স্ট্র্যাটেজিতে দেওয়া আছে 80% পেশেন্ট বিশ্বাস করেন, কনফিডেন্টলি বলছি, এই ট্রিটমেন্টে ভালো হয়ে যাবে। যদি কোনো কারণে এই ট্রিটমেন্ট চলমান অবস্থায় দেখা যাচ্ছে যে এখানে বিলাস্টিন ব্যবহার করা আছে এবং প্রচন্ড পরিমাণে যৌনাঙ্গের আশেপাশে চুলকায়, সেই ক্ষেত্রে এই ওষুধগুলোর পাশাপাশি এই যে একটা ক্রিমের কথা এখানে লেখা আছে, পরের স্ট্র্যাটেজিতে এই ক্রিমটা লেখা আছে, যে ক্রিমের নাম হচ্ছে এফান ক্রিম। হ্যাঁ, এফান নামে পাওয়া যায়।
এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির প্রোডাক্ট। এফান নামে পাওয়া যায়, যার জেনেরিক নাম বা মূল উপাদান হচ্ছে ক্লোট্রিমাজল। যার জেনেরিক নাম বা মূল উপাদান হচ্ছে ক্লোট্রিমাজল। এটা 10 মিলিগ্রাম আকারে পাওয়া যায়। এই এফান ক্রিমটার দাম খুব বেশি না, সম্ভবত 35 বা 50 টাকা এই এরিয়ার মধ্যে, মানে আশেপাশে। তবে এফান ক্রিম এটা সাধারণত যৌনাঙ্গের আশেপাশে, মানে যে জায়গাগুলোতে চুলকায় সেই জায়গাগুলোতে বা মাসিকের রাস্তায় এই ওষুধটা কি করা যায়, দেওয়া যায়, এই ক্রিমটা ব্যবহার করা যায়। এতে করে টপিক্যালি যে চুলকানোর প্রভাবটা এটা কিন্তু কমে যাবে। তার মানে ফার্স্ট স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা একটা অ্যান্টিফাঙ্গাল ড্রাগস, সেটা ক্যান্ডিনিল হতে পারে, ওমাস্টিন হতে পারে, অথবা ফ্লুকোনাজল গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ আমরা ব্যবহার করব। দ্বিতীয়ত আমরা কি দেব, একটা মেট্রোনিডাজল ট্যাবলেট দিনে 3 বেলা টানা 5 দিন আমরা কন্টিনিউ করব। এরপরে বিশেষ করে একটা অ্যান্টিহিস্টামিন জাতীয় ট্যাবলেট ব্যবহার করুন, যেখানে যেমন লেখা আছে বিলাস্টিন। আপনারা যে কোনো গ্রুপেরটাই ব্যবহার করতে পারেন। এখানে আপনারা চাইলে রুপাটাডিন ব্যবহার করতে পারেন, তারপরে ফেক্সোফেনাডিন ব্যবহার করতে পারেন, সিটিরিজিন ব্যবহার করতে পারেন, লিভোসিটিরিজিন ব্যবহার করতে পারেন। যে কোনো অ্যান্টিহিস্টামিন আপনারা এখানে ব্যবহার করতে পারেন, তবে জেনেরিক নেম ঠিক রেখে কোম্পানি আপনারা চেঞ্জ করে দেন, তাতে কোনো সমস্যা নাই। এর পাশাপাশি হয়তো বা টেনশন ফ্রি রাখার জন্য অ্যাডিশনাল ড্রাগস হিসেবে আপনার একটা ফ্লুপেন্থিসল প্লাস ম্যালিট্রাসিন গ্রুপের রেনজিট, ফ্রেনজিট, টেনাজিট, তারপরে আপনার হচ্ছে অ্যানফ্রি, এই জাতীয় ওষুধগুলো দিতে পারেন। যদি খুব বেশি সিভিয়ার হয় সেই ক্ষেত্রে প্রয়োজনে অ্যান্টিবায়োটিক দিবেন, না হলে প্রয়োজন নাই। কিন্তু যদি ক্রিমটা দেন টপিক্যালি, দেখা যাচ্ছে বাহ্যিকভাবে তার চুলকানোর প্রবণতাটা কমে যাবে। এবং যদি বাহ্যিকভাবে কোনো ইনফেকশন থাকে বা কোনো জীবাণুর মাধ্যমে যদি এটা সিভিয়ার হয়ে যায়, সেই ক্ষেত্রে অনেকাংশে কমে যাবে। এইটা হচ্ছে ফার্স্ট স্ট্র্যাটেজিক্যাল ট্রিটমেন্ট। এবং বিশ্বাস রাখেন এবং ভরসা রাখবেন যে ফার্স্ট স্ট্র্যাটেজিতে মোটামুটি 80% পেশেন্ট ভালো হয়ে যাবে। কারণ এটা একদমই মানে স্বাভাবিক একটা ইস্যু। যদি হঠাৎ করে কারো দেখা দেয়, ফার্স্ট স্ট্র্যাটেজি ট্রিটমেন্টটা আপনারা অ্যাপ্লাই করবেন। যদি কোনো কারণে 7 দিন 14 দিন পরে এই ফার্স্ট স্ট্র্যাটেজি ট্রিটমেন্ট আপনারা দিয়েছেন, দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে পেশেন্ট কোনো রেসপন্স করছে না, অথবা রেসপন্স করছে কিন্তু কম, মানে সম্পূর্ণরূপে ভালো হয় নাই, তখন কি করব? আমাদের কাজ তখন কি হবে? তখন হয়তো আমরা সেকেন্ড লাইন একটা ট্রিটমেন্ট তাকে দিতে পারি। চলুন দেখি সেকেন্ড লাইন ট্রিটমেন্টে কি দেওয়া যেতে পারে। প্রথমে লেখা আছে দেখেন, লিউকোরিয়ার সেকেন্ড স্ট্র্যাটেজিতে দেওয়া আছে ট্যাবলেট জিম্যাক্স, স্কোয়ার কোম্পানির 500 মিলিগ্রাম অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের ওষুধ। জেনেরিক নেম বা ওষুধের মূল উপাদান হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, যেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। অর্থাৎ প্রথম ধাপেই তাকে নতুনভাবে অ্যান্টিবায়োটিকের একটা ডোজ শুরু করা, অ্যান্টিবায়োটিকের একটা ডোজ শুরু করা। এই অ্যান্টিবায়োটিকের ডোজের পাশাপাশি কি করতে হবে, সরি, এটার ডোজটা কিভাবে, প্রতিদিন রাত্রেবেলা আমরা হয়তো কথার কথা টানা 5 দিনে 5টা আমরা ভরা পেটে তাকে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম। যদি আপনারা মনে করেন যে অ্যাজিথ্রোমাইসিন ব্যবহার করবেন না, সেক্ষেত্রে আপনারা আদার্স যে অ্যান্টিবায়োটিক গুলো আছে, যেমন সেফুরোক্সিম প্লাস ক্লাভোলিনিক অ্যাসিড, সেফোটিল প্লাস, এই জাতীয় যে অ্যান্টিবায়োটিক গুলো, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক গুলো, চাইলে এগুলো দিতে পারেন। তবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের যে প্রেসক্রিপশন প্যাড বা আপনারা হয়তো চেম্বার প্র্যাকটিস যখন করবেন, প্রেসক্রিপশন প্যাডে এই অ্যান্টিবায়োটিক গুলো উল্লেখ করবেন না। এটা হয়তো ছোট একটা চিরকুটে লিখে দিলেন এবং পেশেন্টকে বুঝাই বললেন যে বাবা, এটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ, আপনার যদি এই ওষুধটা খাওয়ার 2 দিন পরেও ভালো হয়ে যায় এই রোগটা, তাহলে আপনাকে এটা 5 দিনই কন্টিনিউ করতে হবে। যদি 3 দিন খাওয়ার পরেও ভালো হয়ে যায়, তারপরে আপনি 5 দিনই খাবেন। দাম যদিও একটু বেশি, এতে করে আপনিও সুরক্ষিত থাকবেন এবং পরবর্তীতে এই ওষুধটা আপনার বডিতে রেসিস্টেন্স হবে না, অর্থাৎ পরবর্তীতে এই ওষুধটা আপনার বডিতে কার্যকর থাকবে। এভাবে পেশেন্টকে কাউন্সিলিং এর মাধ্যমে বুঝাই বলতে হবে। আচ্ছা, 2 নম্বরে লেখা আছে ক্যাপসুল ফ্লুগাল। ক্যাপসুল ফ্লুগাল স্কোয়ার কোম্পানির, যেটা একটু আগে আমরা হেলথ কেয়ার কোম্পানির পরে এসেছি, বিশেষ করে ক্যান্ডিনিল নামে। সেটা এখানে দেওয়া আছে ফ্লুগাল 50 মিলিগ্রাম করে দেওয়া আছে, ফ্লুকোনাজল গ্রুপের। শুধুমাত্র সকালবেলা একটা করে টানা লং টার্মে 21 দিন আমরা এটা কন্টিনিউ করব। অ্যাজিথ্রোমাইসিনটা 5 দিনেই শেষ হয়ে যাবে এবং কন্টিনিউ ফ্লুগালটা আমরা 21 দিন পর্যন্ত বৃদ্ধি করে দিব। এর পাশাপাশি এর পাশাপাশি একটা ওষুধ লেখা আছে গাইনোমিক্স, একটা ওষুধ লেখা আছে গাইনোমিক্স। আর এটা গাইনোমিক্সটা হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানির একটা প্রোডাক্ট। বিশেষ করে ট্রাইকোমিক্স নামে পাওয়া যায়, সেটা হচ্ছে ইনসেপ্টা কোম্পানি। ট্রাইকোমিক্স নামে পাওয়া যায় ইনসেপ্টা কোম্পানি। আরো অনেক কোম্পানির অনেক নামে পাওয়া যায়, তবে ভিক্যাপ নামে পাওয়া যায় আপনার, কি বলে যে, এটা হচ্ছে আপনার এই যে রেনাটা ফার্মা। তবে গায়োনমিক্সটা মানে সবচেয়ে কমন বা যে কোনো জায়গায় পাওয়া যায়। গায়োনমিক্স হচ্ছে ভ্যাজাইনাল একটা ক্যাপসুল বা কিছুটা সাপোজিটরির মতো। তো দেখেন এই ক্যাপসুল গায়োনমিক্স
এর মধ্যে কি কি উপাদান আছে? মেট্রোনিডাজল, নিওমাইসিন সালফেট এবং নিস্টাটিন পলিমাইসিন বি। নিস্টাটিন এবং পলিমাইসিন বি। এই গাইনোমিক্সটা সাধারণত যে কোনো ফার্মেসিতেই খুব কমনলি পাওয়া যায়, খুবই কমনলি পাওয়া যায়। এই ওষুধের কাজ কি? এই ওষুধের মেইন কাজ আসলে কি সেটা আমরা একটু দেখব। যে গাইনোমিক্সটা সাধারণত আমরা ফার্স্ট পেজে যেটা পড়ে আসলাম, বিশেষ করে আমরা দেখেছি যে আহ, কি বলবো যে আমরা মেট্রোনিডাজল দিয়েছিলাম, তো শুধুমাত্র সেখানে মেট্রোনিডাজল জাতীয় ট্যাবলেট দেওয়া ছিল, তবে এখানে নিওমাইসিন সালফেট আছে এবং নিস্টাটিন পলিমাইসিন বি। এই ওষুধের কাজ, মেইন কাজ হবে এটা যদি লিউকোরিয়াটা ব্যাকটেরিয়ার মাধ্যমে সৃষ্টি হয় বা ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে, যদি ফাঙ্গাসের কারণে হয়ে থাকে, আবার যদি কি দেখা যাচ্ছে প্রোটোজোয়ার কারণে হয়, অর্থাৎ যে কোনো কারণেই হোক না কেন। তিনটা কারণের কথা তো আমরা উল্লেখ করেছি, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, আরেকটা হচ্ছে প্রোটোজোয়া, আরেকটা হচ্ছে ফাঙ্গাস। তিনটার যে কোনো কারণেই হোক না কেন, তিনটার, বাবা যিনি ড্রয়িং করছেন ড্রয়িং করা থেকে বিরত থাকবেন। তো তিনটার যে কোনো কারণেই হোক না কেন, দেখা যাচ্ছে যে এই ওষুধটা দিলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। এই ওষুধটা দিলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। এটা ভ্যাজানাল ক্যাপসুল আকারে পাওয়া যায়। এটা মাসিকের রাস্তায় দিয়ে দিতে হয় শুধুমাত্র রাত্রেবেলা, টানা 7 দিন, রাতে ঘুমানোর পূর্বে। এবং দেখা যাচ্ছে যে রাতে ঘুমানোর সময় প্রস্রাব পায়খানা সেরে যখন সে ঘুমাবে, ঘুমানোর পূর্বে এই ওষুধটা মাসিকের রাস্তায় দিয়ে দিতে হবে। এখন এই গাইনোমিক্স নিয়ে যেটা বললাম যে যদি বিশেষ করে ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি বা সৃষ্ট লিউকোরিয়া হয়, যদি প্রোটোজোয়ার কারণে সৃষ্ট লিউকোরিয়া হয়, অথবা যদি বিশেষ করে ফাঙ্গাসের কারণে সৃষ্ট লিউকোরিয়া হয়, যে কোনো ক্ষেত্রে হোক না কেন খুবই চমৎকার কাজ করে। এবং দেখা যাচ্ছে এই ওষুধটা দেওয়ার পরে হয়তো পেশেন্টকে আর বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। এই ওষুধটা দেওয়ার পরে দেখা যাচ্ছে অনেকটা পেশেন্ট কি হয়ে যেতে পারে, সুস্থ হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে ফার্স্ট স্ট্র্যাটেজি ট্রিটমেন্ট ফেল হয়ে যাওয়ার পরে আমরা এখানে আসবো। আবার এইখানে কিন্তু আদার্স ভাবে দেখা যাচ্ছে যে হাজবেন্ডকে হয়তো বা আদার্স এই ওষুধ বা আদার্স কোনো ওষুধ কিন্তু দেওয়ার তেমন প্রয়োজন নেই। তবে হ্যাঁ, যদি ফার্স্ট স্ট্র্যাটেজি ফেল হয়ে যায়, সেকেন্ড স্ট্র্যাটেজিতে এসে যে কয়দিন অন্তত গাইনোমিক্সটা চলবে, এই কয়দিন হয়তো ফিজিক্যাল রিলেশন থেকে বিরত বা বিরত থাকাটা উত্তম বা ভালো। এতে করে দেখা যাচ্ছে যে সংক্রমণের হারটা রোধ করবে বা রোধ পাবে। আচ্ছা, তারপরে ট্যাবলেট রুপেক্স, ট্যাবলেট লেখা আছে রুপেক্স বা রুপাটাডিন গ্রুপের, যেটা নিয়ে একটু আগে আলোচনা করছিলাম, যে রুপেক্স নামে পাওয়া যায় বা রুপিন নামে পাওয়া যায়, রূপা নামে পাওয়া যায়। জেনেরিক নাম হচ্ছে রুপাটাডিন। এটা ওয়ান কাইন্ড অফ অ্যান্টিহিস্টামিন। ফেক্সোফেনাডিন, লোরাটাডিন, ডেক্সলোরাটাডিন, সিটিরিজিন, রুপাটাডিন সবগুলো কি অ্যান্টিহিস্টামিন বা অ্যালার্জির ওষুধ। রুপেক্স নামে পাওয়া যায় ইনসেপ্টা কোম্পানি, 10 মিলিগ্রাম ট্যাবলেট। এটা সকালে এবং রাতে দিনে দুই বেলাও, খুব বেশি গুরুতর হলে দিনে দুই বেলাও ব্যবহার করা যাবে, অথবা শুধুমাত্র রাত্রেবেলা একটা করে। টানা, এখানে 5 দিনের কথা উল্লেখ আছে, এখানে আপনারা টানা 10 দিন বা 14 দিন পর্যন্ত এটাকে এক্সটেন্ড করবেন। অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধগুলো বিশেষ করে লিউকোরিয়ার ক্ষেত্রে কিছুটা এক্সটেন্ড করে দিবেন, এতে করে পেশেন্ট স্বস্তি পাবে। আর আরেকটা বিষয়, যে এইখানে যে ওষুধগুলো উপরে 1 থেকে 4 পর্যন্ত দেওয়া আছে, এই ওষুধগুলো কন্টিনিউয়াস চালাইতে হবে। এর পাশাপাশি এই যে এফান ক্রিম, ক্লোট্রিমাজল গ্রুপের এফান ক্রিমটা ব্যবহার করা যেতে পারে এবং এটা ব্যবহার করতে হবে, কারণ এটা সিভিয়ারিটি বেসিস দিতে হয়। এবং যে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি এই স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রিটমেন্ট অ্যাপ্লাই করি, তাহলে হয়তো পেশেন্ট মানে অনেকটা অনেকটা পেশেন্ট কিন্তু উপকৃত হবে। এই বিষয়টা আপনারা কনফার্মলি জেনে রাখেন এবং কনফিডেন্টলি কোনো রকম কোনো ভয় ছাড়া এই ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জিনিসগুলো খুবই মানে যদিও ক্রিটিক্যাল মনে হতে পারে, তারপরেও যদি আপনার মধ্যে কনফিডেন্স থাকে এবং ওষুধের কার্যক্রম, মানে ওষুধের যে কার্যকারিতা বা ইন্ডিকেশন গুলো যেগুলো আছে, অর্থাৎ কোন ওষুধ কোন কারণে কোন জায়গায় ব্যবহার করছি, এই বিষয়গুলো যদি ক্লিয়ার একটা ধারণা বা একটা কনফিডেন্সিয়াল একটা ধারণা যদি আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনারা প্রপার ওয়েতে ট্রিটমেন্ট দিতে পারবেন। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথম যে বিষয়টা জানলাম একটু আমরা আরেকবার রিপিট করি, যে লিউকোরিয়া একদমই সাধারণ একটা বিষয়। যদি এটা মাত্রাতিরিক্ত হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট গ্রহণ করব। কি কি কারণে হয়? মূলত বেসিক 3টা কারণ। 4টা কারণের কথা যদিও বলা আছে, তবে দুইটাই ব্যাকটেরিয়া জনিত কারণ। একটা হচ্ছে নেইসেরিয়া গনোরিয়া, আর একটা হচ্ছে ক্লামাইডিয়া ট্রাকোমাটিস। আর দুইটা কারণ হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, যেটা মূলত 80%-এরও বেশি দেখা যায় ক্যান্ডিডা অ্যালবিক্যান্স নামক এক ধরনের ফাঙ্গাস দ্বারা সৃষ্ট। আর ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, যেটা প্রোটোজোয়া বা প্রোটোজোয়া নামক অর্গানিজম।
আচ্ছা, রোগের লক্ষণ কি কি? সাধারণত বিশেষ করে সাদা স্রাবের ক্ষেত্রে এটা কাপড়ে লেগে যায়, দুর্গন্ধ ছড়ায়, যৌনাঙ্গের আশেপাশে প্রচুর পরিমাণে চুলকায় এবং স্রাবের পরিমাণটা বৃদ্ধি পায়, শরীর দুর্বল হয়ে যায়, মাথা ঘোরায়, তলপেট এবং কোমরে ব্যথা করে এবং খাবারে অরুচি, পাশাপাশি এই অরুচির সাথে দেখা যাচ্ছে যে অ্যাডিশনাল হিসেবে তার বমি বমি ভাব চলে আসা, পাশাপাশি শরীর দুর্বল লাগা। এই ওষুধ মানে সিমটমস গুলো থাকবে। এই সিমটমস অনুযায়ী প্রথমের দিকে আমরা ফার্স্ট স্ট্র্যাটেজি ট্রিটমেন্ট, বিশেষ করে ফ্লুকোনাজল গ্রুপের ক্যান্ডিনিল 150 মিলিগ্রাম শুধুমাত্র রাত্রেবেলা একটা করে টানা 7 দিন আমরা দেব। এর পাশাপাশি অ্যামোটিস, এটা মেট্রোনিডাজল গ্রুপের, দেখা যাচ্ছে সকালে দুপুরে এবং রাতে দিনে 3 বেলা টানা 5 দিন। যদি মেট্রোনিডাজল খাওয়ার পরে অনেকের কনস্টিপেশন হয়, কোষ্ঠকাঠিন্য হয়, সেক্ষেত্রে মিল্ক অফ ম্যাগনেসিয়া অথবা বিশেষ করে ল্যাকটোলোজ গ্রুপের যে কোনো একটা সিরাপ, যেগুলো মূলত পায়খানাকে নরম রাখে, এই সিরাপগুলো আপনারা দিতে পারেন। অথবা এই যে বিশেষ করে সোডিয়াম পিকোসালফেট গ্রুপের কি বলবো যে ফার্মাসিয়া কোম্পানির ইজি লাইফ নামে পাওয়া যায়, খুবই চমৎকার মেডিসিন। হয়তো রাত্রেবেলা 2 চামচ একবার খেলেই এনাফ, দেখা যাচ্ছে পায়খানাটাকে নরম করে রাখে এবং স্বাভাবিকভাবে পায়খানা হয়। তারপরে লেখা আছে ট্যাবলেট বিল্ট ইন 20 মিলিগ্রাম, যেটা বিলাস্টিন গ্রুপের ওয়ান কাইন্ড অফ অ্যান্টিহিস্টামিন। এই অ্যান্টিহিস্টামিনটা সাধারণত অ্যালার্জি বা চুলকানির ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর 4 নম্বরে লেখা আছে ট্যাবলেট অ্যানফ্রি, এটা সাধারণত রিলেটেড ড্রাগস, সবার ক্ষেত্রেই যে দেবেন এমন না। তবে যদি কখনো মনে হয় যে পেশেন্ট ফিনান্সিয়াল ক্যাপাবল না, সেই ক্ষেত্রে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এটা পেশেন্টকে মোটামুটি টেনশন বা ফেয়ার গ্রিফ এই ধরনের যে ইস্যুগুলো আছে, বা ভয় ভীতি, বা দেখা যাচ্ছে যে পেশেন্টের কি বলবো যে মানসিক অস্থিরতা উদ্বিগ্নতা, এটা থেকে পেশেন্টকে রক্ষা করবে। এটা যদি মনে করেন পেশেন্ট ফিনান্সিয়াল ক্যাপাবল না, সেক্ষেত্রে অ্যাভয়েড চাইলেও করতে পারেন। আর যদি বিশেষ প্রয়োজন হয় সেক্ষেত্রে অ্যাজিথ্রোমাইসিন, এটা শুধুমাত্র সকালবেলা একটা করে টানা হয়তো 5 দিন দিলেন, অথবা রাতের বেলা টানা 5 দিন দিলেন। এই ট্রিটমেন্টের পাশাপাশি জাস্ট একটা ক্রিম ব্যবহার করবেন ক্লট্রিমাজল গ্রুপের। আশা করি এই ট্রিটমেন্টে বা ফার্স্ট স্ট্র্যাটেজিতে 80% পেশেন্ট ভালো হয়ে যাবে। হয়তোবা আর 2-4 জন বা 10 জন 20 জন দেখা যাচ্ছে যে তাদের ক্ষেত্রে বিশেষ করে সেকেন্ড লাইন ট্রিটমেন্টে যেতে হতে পারে। সেই ক্ষেত্রে যদি এই ট্রিটমেন্ট দিয়েও ভালো না হয়, রেসপন্স না করে, তখন আমরা সেকেন্ড লাইন ট্রিটমেন্টে আসবো, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। যে দেখেন, ট্যাবলেট জিম্যাক্স, যেটা অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক, রাত্রেবেলা একটা করে টানা 5 দিন। এর পাশাপাশি ফ্লুগাল 50 মিলিগ্রাম করে টানা 21 দিন রাত্রেবেলা। আর ক্যাপসুল গায়ানোমিক্স টানা 7 দিন রাত্রেবেলা ঘুমানোর পূর্বে। প্রস্রাব পায়খানা সবকিছু শেষ করে দেখা যাচ্ছে যে ঘুমানোর পূর্বে মাসিকের রাস্তায় এই ভেজানাল ক্যাপটা বা প্রেপটা দিয়ে দিতে হবে। আর এর সাথে একটা অ্যান্টিহিস্টামিন, যেটা অ্যালার্জির ওষুধ, রুপাটাডিন গ্রুপের ওষুধ দেওয়া আছে। এটা আমরা চাইলে সকালে রাতেও দিতে পারি, অথবা শুধুমাত্র সকাল রাত্রেবেলা দিলেও এনাফ। আর এর পাশাপাশি এই ক্রিমটা ব্যবহার করবো, এটা মাসিকের রাস্তায় সকালে এবং রাতে ব্যবহার করবে। এটা টপিক্যালি বা বাহ্যিকভাবে চুলকানোর প্রবণতা বা সমস্যাটাকে কমিয়ে আনবে। এই হচ্ছে 2 ধরনের গাইডলাইন বা 2 ধরনের ট্রিটমেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সকলের বোঝানোর সুবিধার্থে সকল ওষুধের ফাংশন এবং মেকানিজমগুলো নিয়ে আলোচনা করেছি, রোগটা বোঝানোর চেষ্টা করেছি এবং কি কি কারণে হয়, লক্ষণগুলো কি কি দেখা দেয়, সার্বিক বিষয় নিয়ে সমস্ত ক্লাসে একটা বেটার ধারণা দেওয়া আছে। সকলকে অসংখ্য ধন্যবাদ আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য। আপনাদের সকলকে আমি শুরুর দিকে মিউট করে দিয়েছিলাম, আপনারা ধৈর্য ধরে ক্লাসটা সম্পূর্ণটা দেখেছেন এবং ফলো করেছেন। সকলের প্রতি কৃতজ্ঞতা রেখে আজকের ক্লাসের রেকর্ডিংটা অফ করছি। তবে এই ক্লাস সম্পর্কিত বিষয় বা আদার্স যদি কোনো বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। আমি আপনাদের সকল প্রশ্নগুলোর উত্তর ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।